নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিজয়রত্ন মজুমদারের লেখা ক্ষুধা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সেদিন সকালে ক্যান্টনমেন্ট স্টেশনে একটি অভাবনীয় ঘটনা ঘটিল। হরিবল্লভ গুহ একটি বন্ধুকে সি অফ করিতে আসিয়াছিলেন। লাহোর কলিকাতা ডাকগাড়িটা সেই সময়ে আসিয়া পড়িল। প্রথম শ্রেণীর কামরা হইতে যে সুদর্শন যুবা পুরুষটি নামিলেন, হরিবল্লভ তাহার পাইপ সংলগ্ন মুখের পানে মিনিটখানেক অভদ্রভাবে চাহিয়া থাকিয়াই হর্ষোৎফুল্ল কণ্ঠে বলিয়া উঠিলেন, পরিতোষ না? মাস্টারমশাই। বলিয়া যুবক পাইপটি সরাইয়া যেন অতি কষ্টে খানিকটা নত হইবার চেষ্টা করিতেই হরিবল্লভ বলিয়া উঠিলেন, থাক বাবা থাক, হয়েছে। আপনি বুড়ো হয়ে গেছেন কিন্তু। বলিয়া পরিতোষ হাসিল। বয়স তো বাড়ছে বাবা, তা এখানে বেড়াতে নাকি? পরিতোষ হাসিয়া বলিল, চাকুরি কুকুরি বৃত্তি বেড়ায় দেশে দেশে, এ আপনারই কথা। তা আপনারও তাই বোধ হয়। হ্যাঁ, কোথায় থাকবে ঠিক করেছো বাবা? কিছুই ঠিক করিনি, টেলিগ্রাফে বদলি হয়ে আসতে হয়েছে 1 ঘন্টার মধ্যে। তাতে আর কি হয়েছে, চলো আমার বাড়িতেই চলো বাবা, পরে বাসা টাসা ঠিক হলে। মন্দ কি, চলুন। ইত্যবসরে পরিতোষের বয় বেহারা প্রভৃতি তাহার বিছানা ও সুটকেশ, টুপির বাক্স এবং গল্ফের সরঞ্জাম ইত্যাদি লইয়া সেখানে আসিয়া দাঁড়াইল। দেখিয়া হরিবল্লভ বলিলেন, চলো বাবা চলো, তোমার বাবা মা ভাই বোনেরা। বাবা অনেক দিন গত হয়েছেন মাস্টারমশাই, মা তো ছেলেবেলাতেই, সে তো আপনি জানেন। পরিমল কলকাতাতেই আছে, হাইকোর্টে বেরোচ্ছে। কাবেরী তার স্বামীর সঙ্গে বিলেতে বেড়াতে গেছিল, যুদ্ধের জন্য আটকে পড়েছে। মাস 2 কোনো খবর পাওয়া যায়নি। নর্মদা আর সিন্ধু তাদের স্বামীদের সঙ্গে কলকাতাতেই আছে। বলিতে বলিতে সকলে প্ল্যাটফর্মের বাহিরে আসিয়া পড়িলেন। হরিবল্লভের টাঙা ছিল, সেটাকে বিদায় দিয়া একখানা মোটর ভাড়া করা হইল। গাড়িতে বসিয়া পরিতোষ বলিল, আপনি এখানে কতদিন আছেন মাস্টারমশাই? তা বছর 10 হবে বই কি। হ্যাঁ তা হবে, তার আগে লখনৌয়ে ছিলাম। তুমি এখন কোথা থেকে আসছো পরিতোষ? লাহোর থেকে। আর বলেন কেন, কাল সকাল 9টায় টেলিগ্রাম পেলুম, বেলা 10টার সময় রওনা হতে হলো। জিনিসপত্র গাড়ি ফাড়ি সব সেখানে পড়ে। আগ্রায় তো দেখছি ঠান্ডা একটুও পড়েনি, লাহোরে এরই মধ্যে খুব শীত। থামিয়া পরিতোষ একটু কুণ্ঠার সহিত বলিল, এসবে মাস্টারমশাই কিছু মনে করছেন না তো? বলিয়া সে পাইপটা দেখাইল। হরিবল্লভ প্রবল বেগে মাথা নাড়িয়া বলিলেন, না না, মনে করব কেন, মনে করব কেন, তুমি খাও না বাবা। পরিতোষ পাইপটার তামাক টিপিয়া দেশলাই জ্বালাইয়া টানিতে টানিতে বলিল, অনেককাল পরে দেখা, প্রায় 20 বছর। হ্যাঁ তা হবে বই কি, বিএ পাশ করার পর আর তো দেখা হয়নি। তবে শুনেছিলাম তুমি বিলেত গেছো, কতদিন ছিলে সেখানে? 5 বছর। সেই সময়ের মধ্যেই বাবা মারা গেলেন। পরিতোষ একটু পরে প্রশ্ন করিল, প্রফেসরই ছাড়লেন কেন মাস্টারমশাই? লাস্ট ওয়ারের সময় এটা পেয়ে গেলুম। আপনার মেয়ে কোথায়? তার নামটা কি যেন, মাধুরী না? তার মা মনে আছে? বলিয়া হরিবল্লভ হাসিলেন, বলিলেন, বারাসাতে তার বিয়ে হয়েছে, সেইখানেই আছে। তার স্বামী উকিল। তিনি যেন আরও কি বলিতে যাইতেছিলেন, থামিয়া গেলেন।
পাইপ নিবিয়া গিয়াছিল। পুনরায় ঝাড়িয়া খোঁচাইয়া টিপিয়া দেশলাই জ্বালিতে হইল। হরিবল্লভ বলিলেন, কোন আপিস বললে তোমার? ইন্ডিয়ান আর্মি অফিস। বলিয়া সে খুব জোরে জোরে পাইপ টানিতে লাগিল। আগুন নিবু নিবু হইয়া আসিয়াছিল। পাইপ এক অধর্ম। বহু চেষ্টায় ধোঁয়া বাহির করিয়া বলিল, হঠাৎ কন্ট্রোলারের অসুখ হয়ে পড়েছে। হরিবল্লভের চক্ষু কপালে উঠিতেছিল। বলিলেন, তুমি কি তবে মালকাহি সাহেবের জায়গায় কন্ট্রোলার হয়ে এসেছ? ইয়া, তাই বটে। আবার পাইপে খুব জোর জোর টান দিতে হইল। হরিবল্লভ শুষ্ক কণ্ঠ সরস করিবার চেষ্টা করিতে করিতে বলিলেন, আমিও যে ওইখানেই কাজ করি, অবশ্যই কেরানি মাত্র। তাই নাকি? আবার সেই অধর্মে মনঃসংযোগ করিতে হইল। বোধ করি অসাধ্য অধর্ম ভাবিয়া পাইপটাকে পকেটে ভরিয়া পরিতোষ সিগারেটের কৌটো বাহির করিল। হরিবল্লভ ড্রাইভারকে পথটা বাতলাইয়া দিলেন। তারপর পরিতোষকে বলিলেন, তাহলে আমার বাড়িতে ওঠাটা কি? কথাটা শেষ করিতে পারিলেন না। পরিতোষ সিগারেট ধরাইয়া মুহূর্তখানেক ভাবিয়া লইয়া তাচ্ছিল্য ভরে বলিল, তাতে আর কি হয়েছে? গাড়ি ফটকে ঢুকিল। বেশ বাড়িখানি। বাগানটি আরও বেশ সাজানো গোছানো পরিপাটি। হরিবল্লভ মাহিনাটা ভালো পান এবং খরচ করিতেও জানেন। অতিথি তাহা একদণ্ডেই বুঝিলেন। চা ইত্যাদির দ্বারা অতিথি সেবার প্রথম পর্ব উদযাপিত হইলে হরিবল্লভ মুখটা কাঁচুমাচু করিয়া বলিলেন, তুমি বসে বিশ্রাম করো, কাগজ টাগজ দেখো বাবা, আমি স্নান করি গে। হ্যাঁ, যান। বলিয়া পরিতোষ পাইপ সংস্কারে মন দিল। হরিবল্লভ একটু ইতস্তত করিয়া বলিলেন, তুমি কটায় বেরুবে? দেখি 1:30-2। তাহলে নিজে দেখে শুনে। হ্যাঁ হ্যাঁ, সেসব আপনাকে ভাবতে হবে না, গুরুপত্নী আছেন তো, সেসব ঠিক হয়ে যাবে। গুরুপত্নী সেকালে তাহাকে খুব ভালোবাসিতেন, আদর যত্ন করিতেন। পরিতোষ তাহা ভুলে নাই। তিনি যে এখনো কেন অন্তরালে রহিলেন, পরিতোষ আশ্চর্য হইয়া যাইতেছিল। হরিবল্লভ সংকোচটা ঝাড়িয়া ফেলিয়া বলিলেন, মাধুরীর মা মারা গেছেন। পরিতোষ নিঃশব্দে ব্যথিত চক্ষু তুলিয়া চাহিয়া রহিল। হরিবল্লভ স্বরটা খুব খাটো কুণ্ঠিত করিয়া বলিলেন, বছর 2 পরে লখনৌ থাকতে আবার বিয়ে করেছি। ও আচ্ছা, সে হবেক্ষণ, আমি ঠিক ভাব করে নেব। হরিবল্লভ আর কিছু না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। আহারাদি শেষ করিয়া আফিসে বাহির হইবার সময়ে দরজার কাছে দাঁড়াইয়া পড়া মুখস্থ করার মতো বলিলেন, তাহলে পরিতোষ বাবা, নিজের বাড়ি মনে করে। আচ্ছা আচ্ছা, বলিয়া পরিতোষ তাহাকে থামাইয়া দিল। হরিবল্লভের মুখটা বেশ প্রসন্ন নয় বলিয়াই মনে হয়। কি জানি কারণটা কি? বোধহয় ছাত্র মনিব হইয়া মাথার উপরে বসিয়াছে, ইহা মনে করিয়াই মেজাজ অপ্রসন্ন হইয়া গিয়াছিল। অথবা বৃদ্ধ বয়সে দ্বার পরিগ্রহের বার্তাটা ছাত্রকে নিজের মুখে শুনাইতে হওয়ায় ঠিক করিয়া কিছুই বলা যায় না। বহুদিনের পরিচিত নিকট আত্মীয়ের সঙ্গে যেভাবে লোকে কথা কহে, বেলা ঘরে ঢুকিয়াই সেইভাবেই বলিল, 12টা বাজে, স্নান করবেন না? পরিতোষ সলজ্জ হাসি মুখে দাঁড়াইয়া উঠিয়া বলিল, এই যে করি, নমস্কার। বেলা পূর্বে নমস্কার করে নাই, ইচ্ছা করিয়াই করে নাই। সম্পর্কটা ঠিক নমস্কার করার মতো নয়। এখন অতীব সুন্দর ভঙ্গিমায় নমস্কার ফিরাইয়া দিয়া বলিল, আজ এবেলা কিন্তু দেশি ভাত ডালি খেতে হবে, সব জোগাড় জাগাড় করে উঠতে পারিনি। আমি বিলিতি খাবার খাই, মাস্টারমশাই বুঝি এই কথা বলে গেছেন আপনাকে? বললেই বা দোষটা কি? ও বেলা সব ঠিক হয়ে যাবে। মাস্টারমশাই জানেন না,
ছেলেবেলা থেকে ডাল ভাত লুচি তরকারিতেও আমার অরুচি নেই, না থাকাই তো উচিত। বেলা একটা চেয়ারের পিঠে হাত রাখিয়া দাঁড়াইয়াছিল। পরিতোষ হাসিয়া বলিল, বসবেন না? না বলিয়া বেলা হাসিল। আবার বলিল, 12টা বাজল, স্নান করে খেয়ে নিন, সারা রাত গাড়িতে। সেসব গা সহা আছে। বেলা বলিল, বউটৌ কোথায়? পরিতোষ হাসিয়া মাথা নিচু করিল। নিবন্ত পাইপটাকে নাড়িতে নাড়িতে মুখ তুলিয়া চাহিয়া সহাস্যে বলিল, বউই নেই তা টৌ। কেন? বলিয়া ফেলিয়াই বেলা থমকিয়া গেল। বিয়োগ বার্তা হইতেও তো পারে। মনে হইল প্রশ্ন করাটা ঠিক হয় নাই। পরিতোষ হাসিতে হাসিতে বলিল, সময় পেলাম কই বিয়ে করবার। বেলা হাঁপ ছাড়িয়া বাঁচিয়া গিয়া হাসিয়া বলিল, অনেক সময়ের দরকার নাকি? কিন্তু কটার সময় খাওয়া অভ্যেস? এই 1টা-1:30টা নাগাদ লাঞ্চ খাই। বেলা ঘড়ির ফানে চাহিয়া বলিল, তার তো আর দেরি নেই, আমি রান্নাঘরে উদ্যোগ করি গে, স্নান করে নিন, আর দেরি করা নয়। বলিয়া বেলা চলিয়া গেল। পরিতোষ একটা মহা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া ইংরেজি গানের একটা কলি গাহিতে গাহিতে বাথরুমে প্রবেশ করিল। খাইতে বসিয়া পরিতোষ বলিল, মনে হচ্ছে সবই নিজের হাতের রান্না। বেলা চুপ করিয়া একটু হাসিল। এত কাণ্ড কেন করলেন? বেলা আবার হাসিল। এ কথাটিও বলিল না যে কাণ্ড কিছুই নয়। একটা লোকের জন্য এত সব করবার দরকার ছিল না, মিছে এত কষ্ট করা। বেলা বলিল, একটি কেন, 10টি লোকের জন্যে করতেও কষ্ট হয় না, তাও কি বলতে হবে? পরিতোষ মনে মনে বলিল, না না, আর বলিতে হইবে না, কিছু দরকার নাই। এ যে বাঙালির সংসার, বাঙালির মেয়ে, এই একটি মেয়ের লজ্জারুণ মুখের পানে চাহিয়া সমস্ত বাংলাদেশ ও সমস্ত বাঙালি মেয়ের মুখের প্রতিচ্ছবিটা সেই ঘরের মধ্যে প্রভাসিত হইয়া উঠিল। পরিতোষ যখন বাথরুমের বাহিরে আসিয়া তোয়ালে দিয়া হাত মুখ মুছিতেছিল, বেলা বলিল, পান খাও। কথাটা বলিয়া ফেলিয়াই হাসিল। হাসিয়া আবার বলিল, বয়সে বোধ করি বড়ই হবে, তবু আপনি বলতে কেমন বাধো বাধো ঠেকছে। তুমিই তো ভালো। ভালো হলেও ভালো, না হলেও ভালো, আমি আপনি মশাই বলতে পারি না আর। পুনরায় সেই হাসি, সদ্য ফোটা গোলাপের হাসির মতো এই হাসিটা যেন ফুটিয়াই থাকে। বলিল, পান খাও তো? খাই। বেলা বলিল, তবে সে যে আনি, মিলিটারি সাহেব কি জানি খাবে কি না তাই সাজিনি, তুমি বসো। বিলাতে অনেকদিন ছিল, তাহাদের বংশটাও বিলাত ফেরতের, নিজেও পুরাদস্তুর সাহেব। কিন্তু পরস্ত্রী যত সুন্দরী এবং মধুর স্বভাবই হোক, মনে মনে সেসব আলোচনা করিবার প্রবৃত্তি, আগ্রহ অথবা অবসর পরিতোষের ছিল না। বেলা নিতান্ত অসুন্দর নয়, বরং যেমনটি হইলে চোখে ভালো লাগে সে তাহাই, এবং ব্যবহারও অকুণ্ঠ ও মধুর। যত্নও যেমনটি করিয়াছে, কে বলিবে কয়েক ঘণ্টা আগেও কেহ কাহাকেও চিনিত না, নামটাও শোনে নাই। যেন নিতান্তই আপন, একান্তই আত্মীয়, বহু দিবসের বন্ধু, যেন খুবই অন্তরঙ্গতা। কিন্তু 2টার সময় ধরাচূড়া আটিয়া ভাড়া করা মোটরে বসিয়া পরিতোষ যখন আফিসে বাহির হইল, তখন তাহার মনে এই কথাগুলা সত্যি সত্যই ছিল না। হয়তো লেখকের এই কথাগুলা গিলিতে পাঠককে অনেকখানি চিবাইতে হইবে, আমতা আমতাও করিতে হইবে, কোঁত পাড়িতে হইতেও পারে। কিন্তু আমার কথা যে নিছক কষ্ট কল্পনা নয়, পরে সপ্রমাণ হইবে বলিয়া আমি এখন কথা বাড়াইতে ইচ্ছা করিলাম না। পাঠক চিন্তার লাগা মালগা করিয়া দিয়া ঘোড়া ছুটাইতে থাকুন, লেখক বাধা দিতে নারাজ। চার্জ লওয়ার ব্যাপারটা কিছুই নয়,
অন্তত বড় সাহেবদের পক্ষে। কেরানি ও আজ্ঞানুবর্তী ব্যক্তিবর্গের সন্ত্রস্ত ও সচকিত দৃষ্টির সমক দিয়া বুটের প্রচণ্ড শব্দ করিতে করিতে কামরায় ঢুকিয়া চেয়ারে বসিলেই কাজটা সম্পন্ন হইয়া যায়। তাহাই হইল। অফিসের লোক সন্তুষ্ট হয় নাই। তাহাদের ধারণা বিলাতি সাহেবগুলা পাজি ও বদমায়েশ হয় বটে, কিন্তু বাঙালি সাহেবরা ওই সকল গুণে তাহাদেরও পিতামহস্থানীয়। এই বাঙালি সাহেবটি পূর্বে যে সকল স্টেশনে ছিলেন সেখানকার ইতিহাস কাহারও জানা না থাকিলেও কল্পনাপ্রবণ কেরানিকুল একটা কঠোর ইতিহাস রচনা করিয়াই ভয়ে ভয়ে মনে মনে বহুত বহুত সেলাম জানাইয়া কাগজে কলমে মন ও মাথা গুজিয়া রহিল। সাহেব যে হরিবল্লভের এককালের ছাত্র এবং আজ তাহারই গৃহে অতিথি, এ খবর কেহ জানিল না। হরিবল্লভও এ কথা জানাইয়া আত্মপ্রসাদ লাভের চেষ্টা করিলেন না। সে বয়স তিনি অনেকদিন পার করিয়া আসিয়াছেন। সন্ধ্যার অনেক পরে সাহেব ফিরিলেন। হরিবল্লভ রাশি রাশি সংবাদপত্রের মধ্যে মগ্ন ছিলেন। ত্রস্তে উঠিয়া দাঁড়াইলেন। কি যেন বলিতেও গেলেন, সাহেব ভ্রুক্ষেপও করিলেন না, সোজা ভিতরের দিকে চলিয়া গেলেন। এ ঘরটা সকালে দেখেন নাই, অথচ খুব জোর আলো দেখিয়া ভিতরে চাহিতেই দেখিলেন বেলা ডাইনিং টেবিল সাজাইতেছে। একটিবার পরিতোষকে দেখিয়া হাসিয়া নিঃশব্দে কাজে মন দিল। টেবিল নূতন, টেবিল ক্লথ নূতন, কাঁটা চামচ ছুরি নূতন, ফুলদানি নূতন, ন্যাপকিন নূতন। পরিতোষ দেখিতেছে আর হাসিতেছে, তবে দুজনের মতো ব্যবস্থা দেখিয়া সে খুশি হইল। বেলা মুখ তুলিয়া তাহাকে হাসিতে দেখিয়া বলিল, অত হাসি হচ্ছে যে, উল্টে পাল্টে ফেলেছি নাকি? উল্টে ফেলেননি, ফেললেও দোষ হতো না, কিন্তু কেন এই অধর্ম? বেলা হাসিল না, কিন্তু রাঙা হইয়া উঠিয়া বলিল, অধর্ম তার মানে? মানে একদিনের জন্যে এত হাঙ্গামা করার কোনো মানে হয় না, কষ্ট দেওয়ারও কোনো মানে হয় না। একদিনের জন্যেই হোক আর 10 দিনের জন্যেই হোক, আর একদিনই বা কেন? আমি যে শুনলুম মালকা হিসাবের অসুখ খুব বাড়াবাড়ি চলেছে, বাংলো এখন পাওয়া যাবে না। না, তা পাওয়া যাবে না। তবে সে কদিন এইখানেই থাকতে হবে তো। পরিতোষ হাসিয়া বলিল, না, কাল সকালেই ডাকবাংলোয় যাব ঠিক করেছি। ডাকবাংলোটা দেখেও এলুম। বেলা মনে ব্যথা পাইল, মুখে তাহা অপ্রকাশ রহিল না, কিন্তু পরিতোষ সেদিকে খেয়ালও করিল না। বলিল, সার্কিট হাউসটা পেলেই ভালো হতো, কিন্তু লাট সাহেব আসবেন বলে সেটা ভেঙে চুরে নূতন করে সারাচ্ছে, পাওয়া গেল না। ডাকবাংলোটা অবশ্যই ভালো নয়, কিন্তু... বেলা কঠিন হইবার চেষ্টা করিয়া বলিল, ভালো নয় কিন্তু থাকতে হবে, কথাটা তো এই। এবার তাহার কণ্ঠস্বরে ব্যথা গোপন ছিল না, কিন্তু মনস্তত্ত্বে উদাসীন ব্যক্তি সে পথও মারাইল না। বলিল, সেটা কেমন যেন দেখায় না। সকালেই তো মাস্টারমশাই ঢোক গিলছিলেন। কেন? বেলা আকাশ পাতাল পরিভ্রমণ করিয়াও ঢোক গেলার হেতু নিরাকরণ করিতে পারিল না। তাহার স্বামী কৃপণ নহেন, সংসারও অসচ্ছল নয়, যথেষ্ট সচ্ছল, তবু তিনি ঢোক গিলিয়াছেন। বেলা অবাক হইয়া গিয়াছিল। পরিতোষ বলিল, আমি অবশ্যই ওর কথাটা গ্রাহ্যই করিনি, কিন্তু উনি মনে করেন অফিসারের উচিত নয় সাবঅর্ডিনেটের বাড়িতে থাকা। বেলা একটু একটু করিয়া কথাগুলা বেশ করিয়া বুঝিয়া লইয়া বলিল, এই কথা? অফিসার বাড়ি যে এক জিনিস নয়, এটা কি তোমার মাস্টারমশাই জানেন না? কোথায় তোমার মাস্টারমশাইটি? দেখি একবার। দেখিবার জন্য কোথাও যাইতে হইল না। মাস্টারমশাই আসিয়া হাফ প্যান্টের পকেটে কি যেন হাতড়াইতে হাতড়াইতে বলিলেন, লোকে লোকে কি বলবে, বুঝলে না? বেলার ধৈর্যচ্যুতি ঘটিতেছিল। অতি কষ্টে উষ্ণা দমন করিতে করিতে খানিক জোরের সঙ্গেই বলিল, লোকেদেরও ডেকে এনে খাইয়ে দিও না একদিন, নতুন ডিনার সেট।
হরিবল্লভ ঘরের সাজসজ্জা দেখেন নাই, এখন দেখিয়া চমৎকৃত হইয়া গেলেন। লোকে কি বলবে বুঝলে না, এগুলা তাহার মনে খুব স্পষ্ট ছিল না। তাহাদের দিশি ঘরকন্যায় বিলাত ফেরত সাহেবদের নানা অসুবিধার কথাটাই মনের মধ্যে খচখচ করিতেছিল। এখন একেবারে বাংলাদেশের দক্ষিণ দিকের মলয় হাওয়া আসিয়া মনটাকে জুড়াইয়া দিল। পতিব্রতা সুশীলা স্ত্রী বলিয়া বেলাকে তিনি প্রাণের অধিক ভালোবাসিতেন। লোকে বলে দ্বিতীয় পক্ষ মাত্রই এক জাতীয় জীব। বেলা যে তাহার মনের তলদেশ পর্যন্ত দেখিতে পায়, ইহা জানিয়া সেই ভালোবাসাটাই আরও যে কতগুণ বাড়িয়া গেল তাহা মাপিয়া লইবার জন্য তিনি আর সেখানে দাঁড়াইয়া রহিলেন না বটে। একটা কথায় সব সাপ করিয়া দিয়া ঘরের বাহিরে চলিয়া গেলেন। বলিয়া গেলেন, বাড়ির কর্তৃত্বটা আমার হাতে নয়, বুঝলে পরিতোষ, ও বিষয়ে কথা আমার না বলাই ভালো। বেলা হাসিয়া পরিতোষকে বলিল, এখন? পরিতোষ তেমনি হাসিয়া বলিল, আপনিই বলুন। যতদিন না তোমার নিজের কোয়ার্টার পাও এখানেই থাকবে। জজ যেমন ফাঁসির রায় উচ্চারণ করিয়াই এজলাস ছাড়িয়া চলিয়া যান, বেলাও সেই মতো চলিয়া গেল। বলিয়া গেল, ডিনার অ্যাট 8 তো? ঠিক আছে, তবে হিঁদু কেরানির বাড়ি গং টং নেই, ঠিক 8টায় এসে বসো। বেলার বাবা পোস্টমাস্টার জেনারেল ছিলেন, কোনো আদব কায়দা তাহার অজানা নাই। পরিতোষ সে খবর না জানিলেও মনে মনে অকপটে স্বীকার করিল যে বাঙালি মেয়ের একটিমাত্র রূপ দেখিয়াই যাহারা দেশ বিদেশের পানে চাহিয়া চক্ষুর তৃষ্ণা মিটাইতে ধাবিত হন, তাহারা হয় মূর্খ না হয় অন্ধ, কিংবা একসঙ্গে দুই। সকল দেশের সৌন্দর্যের মাধুর্যের মনোহারিত্বের সারাংশটুকু চয়ন করিয়াই বিধাতা বঙ্গনারীর সৃষ্টি করিয়াছেন। আজই প্রথম একটা অজানা ও অভাবিতপূর্ব অভাব ভিতরকার অনেকখানি স্থান জুড়িয়া স্বপ্নময় আবেশ জাগাইয়া তুলিল। প্রথমে মনোহরলাল মিশ্র দেখিয়াছিল, পরে তাহাদের আফিসের আর একজন কেরানিও দেখিল। মিসেস হরিবল্লভ তাহাদের নূতন বড় সাহেবের মোটরে চড়িয়া তাজ, দুর্গ, জুম্মা মসজিদ, ফতেপুর দেখিয়া বেড়াইতেছেন। সেদিন ছিল পূর্ণিমা, যদিচ শীতের জ্যোৎস্না তেমন স্পষ্ট নয়, আনন্দদায়কও নয়। বর্ষার জ্যোৎস্নার মতোই অস্পষ্ট, তবু জ্যোৎস্না। পরিতোষ বলিল, আজ তাজ দেখতেই হবে, ঠিক দিনে আমার গাড়িও এসে গেছে, চলুন যাই। বেলা সানন্দে স্বীকার করিল। হরিবল্লভ খবরের কাগজগুলা ফেলিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, আমার একটু যেন সর্দি ভাব হয়েছে, ইত্যাদি। পরিতোষ বলিল, তবে আর আপনার কাজ নেই গিয়ে। হরিবল্লভ ঘরের মধ্যেই বালাক্লাভাটা ভালো করিয়া টানিয়া টুনিয়া নিশ্চিন্ত মনে খবরের কাগজ অধ্যয়নে রত হইলেন। তাজমহলের বারান্দায় বেড়াইতে বেড়াইতে বেলা বলিল, তাজে এলে আমার শাহজাহান বাদশার কথাই মনে পড়ে। কি ভালোই বাস্ত বেচারা তার স্ত্রীটিকে, মরার পর ভালোবাসা যেন আরও বেড়েছিল, তাই মনে হয় না? হয়। পরিতোষ এই কথা বলিয়া একটু চুপ করিল, তারপর বলিল, কিন্তু আরও একটা কথা মনে হয়। বেলা সপ্রশ্ন দৃষ্টি মেলিয়া চাহিয়া রহিল। পরিতোষ বলিল, সেকালের রাজা রাজরার যত কীর্তি দেখি, আমার মনে হয় প্রজাহিত চেষ্টাটাই তাদের খুব বেশি পরিমাণে ছিল। কথাটা বেলা ঠিক বুঝিল না। পরিতোষ তাহা বুঝিয়া পুনরায় বলিল, এই যে কীর্তিগুলি, এর মূলে দেশের শিল্পী, কারিগর, স্থপতি, মজুরদের আহার দেওয়ার চেষ্টাটাই ছিল বড়। যখনই দেশে অন্নাভাব হয়েছে, প্রজার অর্থকষ্ট হয়েছে, রাজা রাজরারা এমনই সব কাজ শুরু করে দিতেন। প্রজাও খেতে পেত, তাদের কীর্তিও গড়ে উঠত। বাংলাদেশের পাড়াগাঁয়েও শুনেছি জমিদাররা বড় বড় পুকুর, বাঁধ, মন্দির করতেন ওই উদ্দেশ্য নিয়েই। অবশ্য তাই হওয়া উচিত,
নইলে রাজা কেবলমাত্র রাজস্ব আদায় করে হাত গুটলে প্রজারঞ্জন বা প্রজাপালন হয় না। সেকালে রাজারা সেটা ভালোই জানতেন। বেলা হাসিয়া বলিল, একালে? পরিতোষ হাসিয়া কহিল, বর্তমানের আলোচনা করতে নেই, শাস্ত্রে নিষেধ আছে। সে কাজ পরবর্তীকালে লোকের জন্য ছেড়ে দেওয়াই ভালো। বেলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, বুদ্ধিমান ছেলে, বুদ্ধির কথাই বলেছে। সরকারের নিমক খেতে হয়, নিমক হারামি করাটা অন্যায়, তাই না? পরিতোষ হাসিল। মনোহরলাল এই দিনই দেখিয়াছিল, কথাবার্তা শুনে নাই, কেননা অনেক দূরে থাকিতে হইয়াছিল, কাছে আসিবার সাহস হয় নাই। দেখিয়াছিল যে ইহাদের গল্প শেষ আর হয় না। কথাটা সে পার্শ্ববর্তী কেরানি কৈলাসনাথ চৌবেকে বলিয়াছিল। চৌবে চুপি চুপি হরিশচন্দ্র ভাটকে বলে, হরিশ ভাট বলে সে নিজেই মিসেস হরিবল্লভকে সাহেবের সঙ্গে ফতেপুর সিক্রিতে দেখিয়াছে। কথাটা এই পর্যন্ত প্রসার লাভ করিয়াছিল, আর অধিক দূর যায় নাই। যাইতও না যদি না আফিসে ইত্যবসরে একটা কাণ্ড ঘটিত। জয়মাধব সিংহ যমুনার ওপারের একটা গ্রাম হইতে আসিত। সে পেনশন বিভাগের সুপারিনটেন্ডেন্ট ছিল। হঠাৎ একদিন খবর আসিল, প্লেগে জয়মাধবের মৃত্যু হইয়াছে। তাহার ঠিক নিম্নস্থ কর্মচারী মনোহরলাল প্রমোশন পাইবে, ইহাই সকলে জানিত। ছোট সাহেব তাহার পক্ষে মস্ত নোট লিখিলেন। মনোহরলালের সার্ভিস শিটে অনেক দাগ আছে, দু একবার তাহাকে দণ্ড দিতেও হইয়াছে। এইসব লিখিয়া শেষকালে কিন্তু সুপারিশ করিলেন, তা হোক, লোকটা বুড়া হইয়াছে, বছরখানেক মাত্র চাকরির বাকি, উহাকেই পদটা দেওয়া হোক। ছোট সাহেব খাঁটি ইংরেজ, মেজো সাহেবও তাই। মেজো সাহেব ঢেঁড়া সহি আঁটিয়া ফাইল বড় সাহেবের কাছে পাঠাইলেন। বড় সাহেব একটা ছোট সহি দিলেই পারিতেন এবং মিটিয়াও যাইত, কিন্তু সেটুকুও দিলেন না। ছোট সাহেবকে সেলাম দিলেন। ছোট সাহেব বার কতকগুলা ফাইল বগলে সেলাম বাজাইলেন। পরে নিজের ঘরে আসিয়া হরিবল্লভকে ডাকিয়া হাসি মুখে ফাইলটি অগ্রসর করিয়া দিয়া বলিলেন, আই কংগ্র্যাচুলেট ইউ হরিবল্লভ। বড় সাহেবের যুক্তিও অকাট্য, নির্দেশও ন্যায়সঙ্গত। যে লোকের সার্ভিস শিট নানা কলঙ্কে কলুষিত এবং নিতান্ত দয়াপরবশ গভর্নমেন্ট যাহাকে কর্মচ্যুত করেন নাই, তাহাকে পুরস্কৃত করার প্রশ্ন উঠিতেই পারে না। প্রভিডেন্ট ফান্ড বিভাগের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হরিবল্লভই পরবর্তী যোগ্য ব্যক্তি, তাহাকেই পদোন্নতি দেওয়া সঙ্গত। বলা নিতান্তই বাহুল্য যে উহাই চূড়ান্ত সিদ্ধান্ত। হাইকোর্টের উপরে মামলা চলে না। হরিবল্লভ থ্যাংক ইউ স্যার বলিয়া স্বস্থানে ফিরিয়া আসিতে আসিতে দেখিলেন, আফিসের চেহারা কালো হইয়া উঠিয়াছে। খুব ফর্সা লোকগুলির মুখেও কে যেন আলকাতরা মাখাইয়া দিয়াছে। দেওয়াল, চেয়ার টেবিল, ফ্যান, আর্দালির মুখ সব অন্ধকার। একদল বলিল, যেহেতু হরিবল্লভ বাঙালি এবং বড় সাহেবও তাহাই, অতএব ইহা আমাদের জানাই ছিল। কিন্তু কথাটা কি ঠিক? বাঙালি আর যাহার জন্যই কাঁদুক, বাঙালির জন্য কাঁদে না, অনুভবও করে না। ইংরেজের জন্য ভাবে, মারোয়ারির দুঃখ বোঝে, মুসলমানের দরদ জানে, পাঞ্জাবির কাছে পাঞ্জাবির আদর। কিন্তু বাঙালি ভোলা, বাঙালি বুঝে আমি ও আমার। মনোহরলালের দল বলিল, আসল কারণ তাহাদের জানা আছে। ৩-৪ জন অর্থপূর্ণ হাস্য করিল। কাষ্ঠ হাসি বটে, কিন্তু অর্থ সুগভীর। হরিবল্লভ পদোন্নতিটার আশাও করেন নাই। অপ্রত্যাশিতভাবে আসিয়া পড়ায় খুশি হন নাই ইহাও যেমন বলা যায় না, মনোহরলালের কথা ভাবিয়া একটুও দুঃখিত হন নাই এ কথাও তেমনই বলা যায় না। বড় সাহেব অবিচার বা অন্যায় করিয়াছেন এ কথা বলা খুবই অন্যায়, তবুও কেমন যেন মনটা প্রসন্ন হইতেছে না। হঠাৎ মনে হইল, বড় সাহেব তাহার বাড়িতে না থাকিয়া
বেলা বলিল, ওই মনোহরলাল ছাড়া তোমার ওপরে আর কেউ ছিল? না। তবে তুমি কেন এত? না, তা না, তবে। ওই পর্যন্ত রহিয়া গেল। রাত্রে খাইতে বসিয়া বেলা সহাস্যে কহিল, আজ শুনলুম গুরুদক্ষিণা দেওয়া হয়েছে। পরিতোষ বুঝিতে না পারিয়া চাহিয়া রহিল। বেলার মনে হইল পরিতোষ বুঝিয়াছে সব, কিন্তু যেন বুঝে নাই এই ভান করিতেছে। বলিল, গুরুদেবকে প্রমোশন দেওয়া হয়েছে, মাইনে বেড়েছে। ও তাই? গুরু বলে পাননি, জয়মাধবের পরে উনি যোগ্য ব্যক্তি, তাই পেয়েছেন। পরিতোষ আর কিছুই বলিল না। যাহারা আফিসে কর্ম করে না তাহারা বুঝিবে না যে ইহা কত বড় বিপর্যয় কাণ্ড। কয়েকদিন ধরিয়া আবহাওয়াটা এমনই গুমট হইয়া রহিল যে এরূপ স্থলে যাহা একান্ত স্বাভাবিক সেই খাওয়াইবার কথাটাও কেউ তুলিল না। অন্য অন্য সময়ে কি ধরপাকড়ি না হয়। আরও একটা কাণ্ড ঘটিল। হরিবল্লভের স্থান কে পায় ইহা লইয়া যখন চাপা আন্দোলন চলিতেছিল, অকস্মাৎ বারুদের স্তূপে দেশলাই কাঠি নিক্ষিপ্ত হইল। জানা গেল যে সদ্য এম.এ. পাশ করা এক আনকোড়া মুসলমানকে ডেপুটি করা হইয়াছে। এটা যদিও ছোট সাহেবই করিয়াছেন, মেজ সাহেব ঢেঁড়া সহিব এবং বড় সাহেব ধোবি মার্ক সংযুক্ত করিয়া দিয়াছেন মাত্র। দোষটা যে বড় সাহেবেরই তাহাতেও কাহারও সন্দেহ রহিল না। গভর্নমেন্ট অফিস, মিলিটারি বিভাগ, অফিসের ভিতরে জটলা করিবার, দল পাকাইবার, ঘোট করিবার সুযোগের অভাব বটে, আফিসের বাহিরে বাধা দিবার কেহ থাকে না। এইরূপ একটি সম্মিলনে যে কয়টি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হইল, তাহা যেমন কুরুচিব্যঞ্জক তেমনই জঘন্য। বড় সাহেবের চাপরাশিকে খৈনি খাওয়াইয়া পরিতুষ্ট করিয়া হরিশ্চন্দ্র ভাটবাবু জানিয়াছিলেন যে বড় সাহেব আগ্রা আশাবধি হরিবল্লভের গৃহে অবস্থিতি করিতেছেন। মনোহরলাল প্রভৃতি যাহা দেখিয়াছেন, হরিশ্চন্দ্রের সংবাদ তাহার সহিত মিলাইয়া দেখিবা মাত্র সমস্তই একেবারে সুনির্মল হইয়া গেল। হরিবল্লভ প্রাচীন, তাহার দ্বিতীয় পক্ষ তরুণী এবং বড় সাহেব অকৃতদার। এইরূপ ত্রজ্জস্পর্শ যে প্রলয় করিতেও পারে সে বিষয়ে সকলে একমত। বাহিরের কথা বাহিরে থাকিলেই ভালো হইত, কিন্তু থাকিল না, ভিতরেও আসিল। হরিবল্লভও শুনিলেন। তাহারই একজন অনুগত কর্মচারী সংবাদটা তাহাকে সংক্ষেপে জানাইয়া দিল। কথাটা বাংলাদেশের পল্লীগ্রামে উঠিলে বিস্ময়েরও হেতু ছিল না, দুঃখও হইত না। বাংলাদেশ হইতে বহু দূরে স্ত্রী স্বাধীনতা যেখানে অব্যাহত, স্ত্রী শিক্ষা যেখানে সুদূর বিস্তারিত, সেখানে এই নোংরা কথা শুনিবার আশঙ্কা না করিবারই কথা। বেলা সেই কথাই বলিল, তোমাদের আফিসের লোকগুলার উচিত হুগলি জেলার হাতিকান্দায় গিয়ে বাস করা। হরিবল্লভেরও সেই মত। নিজের বয়সের কথাটা বেলার মনে ছিল না। স্বামী প্রাচীন এবং সে নবীন, ইহাও সে ভুলিয়াছিল। মনে করাইয়া দিবার লোকও ছিল না, কারণও ঘটে নাই। বহু আত্মীয় স্বজন, অতিথি অভ্যাগত এ বাড়িতে আসিয়াছে, থাকিয়াছে, চলিয়া গিয়াছে, তাহারাও মাথা ঘামায় নাই। কেনই বা ঘামাইবে? বেলা পরিতোষকে বলিল, শুনেছ তোমার আফিসের বাবুদের কথা? ওইটুকু শুনিয়াই পরিতোষ বলিল, কুৎসা রটাচ্ছে নাকি? বেলা কথা বলিবার আগেই পরিতোষ হাসিয়া বলিল, আপনাকেও জড়িয়েছে বোধ হয়। বেলা বলিল, তোমার মাস্টারমশাই বুড়ো, তার দ্বিতীয় পক্ষ। পরিতোষ রোষটা কাটিতে কাটিতে বলিল, সেই পুরনো কথা, অত্যন্ত হ্যাগনিট, ওতে আর নতুনত্ব নেই। বেলা হাসিয়া বলিল, কতকগুলো কথা আছে যা যত পুরানোই হোক চির নতুন। তা যা বলেছেন। বলিয়া মাংসখণ্ড মুখগহ্বরে প্রেরণ করিল। চিবাইতে চিবাইতে বলিল, গুরুজি গেলেন কোথায়? ভয় পাননি তো? ভয় পেয়েছেন কিনা বলতে পারিনি,
তবে খোসামত করবার জন্য ঘুরঘুর করে বেড়াচ্ছেন। বলিয়া বেলা হাসিল। কেমন? মতলব করেছেন ভোজ দিতে হবে। পরিতোষ আশ্চর্যে কহিল, বটে। বেলা হাসি চাপিতে চাপিতে বলিল, মনোহরলালের বাড়ি গেছেন, কে কে খাবে তারই ফর্দ ধরতে। পরিতোষ ন্যাপকিনে মুখ মুছিয়া জিজ্ঞাসা করিল, আপনার মত আছে? ও মা, তা আবার নেই? ওই সব শুনেও? বেলা সে কথার জবাব না দিয়া বলিল, আমি শুধু বলেছি ও বড়দিন পর্যন্ত দেরি করা চলবে না বাপু। মালকাহি তো বাংলো ছেড়ে দিয়েছে, বড় সাহেব কখন হুট বলতে চলে যাবেন তার ঠিক নেই। তিনি এই বাড়িতে থাকতে থাকতে আমি তাদের সকলকে খাওয়াতে চাই। বলিয়া বেলা পুডিংয়ের ডিশটা পরিতোষের সামনে আগাইয়া দিল। বেশ বলেছেন, বলিয়া পরিতোষ আহারে মন দিল। কথাটা স্পষ্ট করিয়া ওঠে নাই, নিষ্পত্তিটাও সুস্পষ্ট হয় নাই। তাই পরদিনই আবার কথা উঠিল। মালকাহি পরিত্যক্ত বাংলো সাফসুতরা হইয়াছে, সাজানো গোছানো হইয়াছে। এখন সাহেবকে উঠিয়া যাইতেই হয়। পরিতোষী কথা তুলিয়াছিল। শুনিয়া তাহার গুরুপত্নী আকাশ হইতে পড়িয়া বলিল, সে কি, কালই তো বললুম বাবুদের খাওয়ানো দাওয়ানো হয়ে যাক, তখন একদিন। পরিতোষ বলিল, তার তো 7-8 দিন দেরি এখনো। হলোই বা দেরি, জলে পড়ে নেই তো তুমি? না না, তার জন্যে নয়, বিস্তর জিনিসপত্র এসে পড়েছে কি না। আগলাবার লোক নেই তোমার? না থাকে 2টো দারোয়ান এই কদিনের জন্য রেখে দিলেই পারো। পরিতোষ হাসিয়া মাস্টারমশাইকে বলিল, শুনছেন? মাস্টারমশাই অম্লান মুখে বলিয়া দিলেন, ওই রোগ। বেলা হাসিয়া রাগিয়া ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, রোগটা কি তাই শুনি? কেউ এলে ছাড়ি নেই তো? মাস্টারমশাই পরিতোষের উদ্দেশ্যে সহাস্যে বলিলেন, দেশই হোক আর যেখান থেকেই হোক, চেনা হোক আর অচেনা হোক, কেউ 2 দিনের জন্যও যদি এলো, আজ দিন ভালো নয়, কাল সংক্রান্তি, পরশু মাস পয়লা, ডাইনে যোগী বাঁয়ে যোগিনী, তারপরের দিন 13 স্পর্শ, অশ্লেষা, মঘা, কালবেলা বারবেলা, তারা অশুদ্ধ, যাত্রা নাস্তি। বেলা বলিল, হ্যাঁ করি তো, তার হয়েছে কি? না হয় জুতো মোজাই পরি, ইংরাজি নোভেল পড়ি, তাই বলে হিন্দু নই? পুঁজি পুঁথি সব মিথ্যে নাকি? ওসব না মানলে কি হয় জানো? ওহ, ভারী আমার মাস্টারমশাই গো। মাস্টারমশাই হাসিয়া বলিলেন, এই সেদিন হলো কি, লখনৌ থেকে আমার এক বন্ধুর খুড়শ্বশুরের ছেলে বউ এলো। তারা দেশ দেখতে বেরিয়েছে, তাদের একটি মাত্র ছোট ছেলে। উনি জেদ ধরলেন ছেলেটিকে এখানে রেখে যেতে হবে। কচি ছেলে, তাকে ছেড়ে মাই বা কেমন করে থাকে, আর ছেলেই বা থাকতে পারবে কেন? উনি কিন্তু একেবারে গোঁ ধরে বসলেন। গোঁ ধরবে না তো কি করবে? আমার মতো একলা থাকতে হতো তো বুঝতে। বাড়িতে না একটা জন্মনিশি, না একটা ছেলে, না একটা। বলিতে বলিতেই তাহার চোখে জল আসিয়া পড়িল, এবং চক্ষুর নিমেষে চায়ের বাটি ফাটি ফেলিয়া সে কোথায় অদৃশ্য হইয়া গেল। অনেকক্ষণ আর তাহাকে দেখা গেল না। ধর্ম অনেক রকমের, সেটা সকলেই জানে। নারী ধর্ম, গার্হস্থ্য ধর্ম, সেবা ধর্ম, ব্রত ধর্ম, তীর্থ ধর্ম, এ সকল তো আছেই। উপরন্তু নারীর জন্য আর একটা ধর্মের কথা তাহার বুকের ভিতরের অনুশাসন গ্রন্থে লিখিত অথবা অলিখিত আছে জানি না, কিন্তু তাহার প্রভাবও বড় অল্প নয়। সেটা যাহারই জন্য হোক না কেন, খানিকটা ত্যাগ ও কষ্ট স্বীকারের ধর্ম। এ না করিতে পারিলে নারীর জীবনটা যেন ফাঁকা থাকিয়া যায়। দরকারি অদরকারি যত উপকরণ দিয়া ভরাইবার চেষ্টা হোক না কেন, ফাঁকটা ফাঁকই থাকে, বুঝে না। বেলা যে মুহূর্তে বুঝিল আর কাহারও জন্য কোনো কাজ করিবার নাই, কাহাকেও তুষ্ট করিবার জন্য এতটুকু পরিশ্রম করিবার নাই, যত্ন একাগ্রতা ব্যয় করিতে হইবে না, অলস মধ্যাহ্নটা একেবারে বিষাদ বিবর্ণ হইয়া গেল।
তাহার স্বামীর প্রয়োজন অতীব অল্প, নাই বলিলেই হয়। শুধু প্রয়োজনই অল্প নয়, প্রয়োজনাতিরিক্ত সেবা যত্ন লইতে তাহার আগ্রহ এত কম যে সেসব দিয়া তাহাকে সন্তুষ্ট করিবার আশা আরও কম। তাই সে যখন আগের মতো বিছানায় শুইয়া, আফিস ঘরে চেয়ারে বসিয়া, রাস্তার ধারে জানালায় দাঁড়াইয়া কোনো মতে আপনাকে কোনো কাজেই লাগাইতে পারিল না, তখন বিগত কয়দিনের কর্মব্যস্ততা মনে করিয়া তাহার চক্ষুপল্লব কেবলই ভিজিয়া উঠিতে লাগিল। কোনো অতিরিক্ত কাজের ভার কেহই তাহাকে দেয় নাই, বরঞ্চ কাজ যতটুকু সেটুকু করিবার লোকের অভাবও সংসারে ছিল না। তবু সে সবটাই তাহার অজ্ঞাতসারে তাহার নিজের হাতে টানিয়া লইয়া কয়েকটা দিন অবিশ্রান্ত পরিশ্রম করিয়াছে, এবং তাহার প্রত্যেকটি কাজ উদ্দিষ্ট ব্যক্তিকে তৃপ্তি দিয়াছে ভাবিতে আরও বেশি করিয়া চোখে জল আসিয়া পড়িতেছে। অতিথি অভ্যাগতদের জন্য ততখানি করিবার দরকারও ছিল না, না করিলে কি অতিথির কি হোতার দোষ ধরিবার কিছু ছিল না। তবু তাহার অন্তরের ভিতরকার কর্মপরায়ণ পরিশ্রমী নারী ধর্মটা অনেকদিন ধরে যেন তাহাকে ঠেলা দিয়া কাজের সমুদ্রের মাঝখানে নামাইয়া দিয়াছিল। কুমারী বয়সে যখন তাহার পিতা জীবিত ছিলেন, সেই বালিকা বয়সেও এই নারীটির পরিচয় সর্বদাই মিলিত। তাহার পর নারী যেন কোথায় বিদেশ যাত্রা করিয়াছিল, এ তল্লাটেই ছিল না। হঠাৎ যেদিন স্বামীর এককালের এই ছাত্রটি আসিয়া আতিথ্য গ্রহণ করিল, সেই দিন সেই সঙ্গে সেই প্রবাসী নারীটিও সেই মুহূর্তে আসিয়া দাঁড়াইল। পরিত সুশ্রী, মিষ্টভাষী, শৌখিন ও সুরুচি সম্পন্ন যুবক। তদুপরি সে ধনবান এবং সাহেবী ভাবাপন্ন। তাহাদের ক্ষুদ্র সংসার ও পরিতোষের তুলনায় সঙ্গতি স্বল্প। বেলার পক্ষে অতিথিকে তুষ্ট করিবার চেষ্টা যত দুরাশাই হোক, নারী তদ্দণ্ডেই নারীত্ব পুঞ্জীভূত করিয়া উঠিয়া বসিল। পরাজয়ের চিন্তাটাকেও মনের মধ্যে উঁকি মারিতে দিল না। আজ যখন সে চলিয়া গিয়াছে, তখন পূর্বাপর চিন্তা করিয়া সুগভীর সন্তোষের সহিত গর্ব অনুভব করিতেও পারিতেছে যে তাহার সর্বচেষ্টা জয়শ্রী মণ্ডিত হইয়াছে। কিন্তু এই জয়ের চিন্তাটাই যে এত বড় দুঃখের, এত করুণ আর অবিশ্রান্ত চোখের জলের এত বড় একটা উৎস, সে কথা কে জানিত। শুধু চোখের জলের সহিত সংগ্রাম করিয়াই দিবাবসান হইল, এবং সন্ধ্যার সময় স্বামী ফিরিলে কফি প্রস্তুত করিতে করিতে স্বামীর মুখ হইতে কোনো একটা বিশেষ খবর শুনিবার জন্য উন্মুখ আগ্রহে চাহিয়া রহিল কেন, তাহার কোনো হদিশ সে নিজেও পাইল না। হরিবল্লভ অভ্যাসমতো রাশিকৃত খবরের কাগজের সংবাদ শিরোনামাগুলি পড়িয়া যাইতে লাগিলেন, এবং পড়া শেষ করিয়া পোশাক বদলাইবার জন্য যখন কক্ষান্তরে গমনোদ্যোগ করিলেন, তখন হঠাৎ যেন প্রশ্নটা মনে পড়িয়া গেল, এবং আর এক মুহূর্ত বিলম্ব সহে না এমনভাবে প্রশ্ন করিয়া ফেলিল, সাহেবের সঙ্গে দেখা হলো? বলিয়া মুখখানা যতটা সম্ভব হাসি হাসি করিয়া স্বামীর পানে চাহিল। হরিবল্লভ বলিলেন, না, আজ আর দেখা হয়নি। তিনি এই কথা বলিয়াই চলিয়া গেলেন, কিন্তু এই খবরটা শুনিবা মাত্র কেন যে বেলা কাঁদিয়া ফেলিল সে নিজেও তাহা বুঝিল না। কিন্তু তাহারই লজ্জায় জড়সড় হইয়া চোখ মুছিতে মুছিতে ছাদে পলাইয়া গেল। পরিতোষ তাহার বাংলোয় চলিয়া গিয়াছে, তা যাক, কিন্তু আশ্চর্য এই যে তাহার পর কতদিন কাটিয়া গেল, একদিন একটি বারের জন্য এ পথ মারাইবার কথা তাহার মনেও হইল না। বেলা প্রতিদিনই মনে করিত রাত্রে ডিনারের পর বেড়াইতে বাহির হইলে নিশ্চয়ই একবার আসিবে, কিন্তু প্রতিদিনই তাহার অনুমান মিথ্যা হইয়া যাইত। আফিসে মাস্টার মহাশয়কে ঘরে ডাকিয়া পাঠাইয়া খবর লওয়ার আদব কায়দায় যত বাধাই থাক, কোনো না কোনো ছলেও কি তাহা করা যায় না? সমস্যা যখন কোনো মতেই ভঞ্জন হইল না, তখন একদিন সে হরিবল্লভকে বলিল, আজ বলে এসো রাত্রে এখানে খাবে। বাপরে, আফিসে? সে কি হয়?
তবে বাড়িতে গিয়ে বলে এসো। না না, কোনো কথা আমি শুনতে চাইনি। কতদিন সে খায়নি তা জানো? হরিবল্লভ হাসিয়া বলিলেন, খায়নি মানে? প্রায়োপবেশন করছে সে খবর তো শুনিনি। বেলার চোখে জল আসিয়া পড়িতেছিল। সামলাইয়া লইয়া বলিল, আমার বাড়িতে 1 মাসের ওপর খায়নি, তার খবর রাখো। আজ আর কখন যাব? কাল সকালে গিয়ে বলে আসব, যাতে কাল এখানে খায়। আচ্ছা, বলিয়া বেলা নিজের কাজে চলিয়া গেল। পরদিন সকালে উঠিয়াই সে ডাইনিং টেবিল সাজাইতেছে দেখিয়া হরিবল্লভের মনে পড়িল, সাহেবের বাংলোয় না গেলে আর চলে না। কিন্তু বাংলোয় দেখা করার যা বিড়ম্বনা! স্লিপে নাম পাঠাইয়া 8 ঘণ্টা বসিয়া থাকার পর সেলাম আসিলে হরিবল্লভ দেখা করিলেন। বিলম্বের জন্য সাহেব ঈষৎ দুঃখ প্রকাশ করিলেন। হরিবল্লভ নিমন্ত্রণের কথাটা বলিলেন। সাহেব বলিলেন, আজ আমি যে জেমসের নিমন্ত্রণ নিয়ে ফেলেছি। তবে কাল? কাল দেখি। বলিয়া সাহেব এঙ্গেজমেন্ট বুক খুলিয়া হাসিয়া বলিলেন, কাল রায়বাহাদুর গিরিধারলাল এখানে খাবে। গিরিধারলালকে তো জানেন আপনি, এক্সাইজ কমিশনার। সাহেব বহি বন্ধ করিলেন। ডাইনিং টেবিলের সজ্জার কথা মনে জলজল করিতেছিল। হরিবল্লভ বলিলেন, পরশু হয় না? সাহেব নোটবুক টানিলেন, কিন্তু না খুলিয়া কক্ষ বিলম্বিত দিনপঞ্জির দিকে চাহিয়া বলিলেন, পরশু 11ই তো, ট্যুরে যাচ্ছি, 16ই ফিরব। বলিয়া থামিলেন। একটু পরে বলিলেন, ফিরে এসে আমি খবর দেব, কেমন? হরিবল্লভ অগত্যা বলিলেন, তাই হবে। বেলা আগুন হইয়া উঠিল। বলিল, তা আমি জানি নে, আমার সব জোগাড় জাগাড় হয়ে গেছে, আর উনি বলছেন ইত্যাদি ইত্যাদি। বাস্তবিক জোগাড় জাগাড় কিছুই হয় নাই। জোগাড় করিতে কতটুকু সময় বা লাগে? আসল কথা, তাহার মন যে সমস্ত প্রস্তুত করিয়া আদর যত্নে খাওয়াইতে টেবিলের একান্তে বসিয়া গিয়াছিল, সে ছাড়া এ কথা কে বুঝিবে? দিচ্ছি সব টান মেরে ফেলে, বলিয়া বেলা ত্রস্তপদে অন্যত্র চলিয়া গেল। হরিবল্লভ তাহার চোখের কোণে জল দেখিয়াছিলেন। তাহারও মনের ভিতরে এতটা বাড়াবাড়ি না হোক, মনটাও ভালো ছিল না। না করা ছাড়া সাহেবের অন্য উপায় ছিল না, কথা সত্য, কিন্তু তাহাদের স্বনির্বন্ধ অনুরোধের এমন কঠোর ও অনির্দিষ্টকালের জন্য প্রত্যাখ্যানও হরিবল্লভ ভাবিয়া উঠিতে পারেন নাই। আফিসে বাহির হইতেছেন, বেলা বলিল, তোমার একটা চাপরাশি পাঠিয়ে দিও তো একবার। দেবো, বলিয়া হরিবল্লভ টাঙায় উঠিলেন। গল্পের এতখানি পড়িয়াও যাহারা হরিবল্লভকে ঠিক বুঝিয়া উঠিতে পারেন নাই, তাহাদের জন্যই এ কথাটা বলা দরকার হইয়া পড়িতেছে যে ফাইল, পেশিট, মাস্টার রোল প্রভৃতির ভিতরে নিমেষে মগ্ন হইয়া হরিবল্লভ চাপরাশি পাঠাইবার কথাটা ভুলিতে বিলম্ব করিলেন না, এবং দিনান্তে ফাইলের বোঝা নামাইয়া যখন গৃহদ্বারে পৌঁছিয়া 2টি অগ্নিগোলক সদৃশ্য দৃষ্টির সম্মুখীন হইবা মাত্র বিস্মৃত কথাটা স্মৃত হইল, তখন জিভ কাটিয়া ওই যা বলিয়া মাথাটা চুলকাইতেও তাহার বাঁধিল না। প্রত্যুত্তরে ওপক্ষ কোনো জবাব দিল না বটে, কিন্তু চোখের জল আর কিছুতেই গোপন রহিল না। কিন্তু পরের দিন হরিবল্লভ যাহা করিলেন তাহা একেবারেই অমার্জনীয়। আফিসে আসিতেই তাহার চাপরাশি নিবেদন করিল, বড় সাহেব 2 বার সেলাম পাঠাইয়াছেন, ছোট সাহেবও 1 বার। হরিবল্লভ প্রথমটা ঘড়ির দিকে চাহিলেন। যথাসময়ে আসিয়াছেন বুঝিয়া মনটা কতকটা হালকা হইল। কতক হালকা হইল, কিন্তু সম্পূর্ণ নয়। একে তো বড় সাহেব কাহাকে কখনো ডাকেন না, মেজ সাহেবও ছোট সাহেবের নিচে না নামিতেই তাহারা অভ্যস্ত, তাই 2বার ডাকিয়াছেন। হরিবল্লভ অত্যন্ত চিন্তিতভাবে বড় সাহেবের কামরার সম্মুখীন হইয়া শুনিলেন, মেজ সাহেব আছেন। অপেক্ষা করিয়া থাকিতে হইল। মেজ সাহেব বাহির হইলে তিনি ঢুকিলেন। বড় সাহেব খুব ব্যস্ত।
বাঁ হাতে একখানা চিঠি পকেট হইতে বাহির করিয়া প্যাডের উপর রাখিয়া বলিলেন, এইটি বাড়িতে পাঠিয়ে দিন। গিরিধারদের ডিনারটা পিছিয়েই দিলাম। বড় সাহেব যেমন লিখিতেছিলেন লিখিতে লাগিলেন। হরিবল্লভ গুড মর্নিং স্যার বলিয়া বাহির হইতেই ছোট সাহেবের চাপরাশি ধৃত করিল। 2 মাসের হিসাবে 2টা মস্ত ভুল ধরা পড়িয়াছে। হিসাব বিভাগ করা ভাষায় কৈফিয়ত চাহিয়াছে শুনিয়া হরিবল্লভের মাথা ঘুরিতে লাগিল। ছোট সাহেব তাহা বুঝিলেন, মৃদু হাসিয়া বলিলেন, হরিবল্লভ, ভুলটা তোমার সময়ের নয়, পুয়োর জয়মাধবের সময়ের। তোমার ভয় নাই। হরিবল্লভ কড়া মন্তব্যটা পাঠ করিলেন। সেটা খুবই কড়া বটে। ছোট সাহেব বলিলেন, হিসাবটা আগাগোড়া পরীক্ষা করাও, ও নোটের জবাব আমি তৈয়ারি করিতেছি। হরিবল্লভ স্বস্থানে আসিয়া কর্মচারীদের ডাকিয়া পরীক্ষার ভার দিলেন এবং পাছে ঠিকমতো পরীক্ষা না হয় তাহাদিগকে তাহার টেবিল ঘিরিয়া বসিয়া তখনই কাজ শুরু করাইয়া দিলেন। এককালে ছাত্রেরা মাস্টার মশাইদের ঘিরিয়া বসিয়া যেমনভাবে পড়া বুঝাইয়া লইত, আজ এই বৃদ্ধ বয়সে কেরানিকুল তাহাকে বেষ্টন করিয়া উচ্চস্বরে 2 1 2, 2 2 4 করিয়া আফিস জমাইয়া ফেলিল। কিন্তু সেই চিঠিখানা পকেটেই রহিয়া গেল। ভুলটার উৎপত্তি ধরা পড়িল না, মনটা খারাপ থাকিয়া গেল। সন্ধ্যার পর বাড়ি আসিয়া বাহিরের ঘরে বসিয়া কফি খাইলেন। চাপরাশি কতকগুলা খাতা রাখিয়া গিয়াছিল, খুলিয়া হিসাবের মধ্যে ডুবিয়া গেলেন। 8টা বাজিয়াছে কি বাজে নাই, মোটরের খুব জোর হর্নের শব্দে চকিত হইয়া মুখ তুলিতেই দেখিলেন বড় সাহেব। খাতাগুলো সরাইয়া ফেলিয়া বাহিরে আসিতে আসিতে যাহা শুনিলেন তাহার সম্পূর্ণার্থ গ্রহণ করিতে পারিলেন না। তবে এইটুকু বুঝা গেল যে এখানে শীঘ্র আহার সম্পন্ন করিয়া তাহাকে ফিরিতে হইবে। বড় সাহেব একেবারে ভিতরের দিকে প্রস্থান করিলেন। হরিবল্লভ মাথা চুলকাইলেন, এদিকে ওদিকে চাহিলেন। বাড়ির ভিতরের দিকে 1 পা অগ্রসর হইলেন, পুনশ্চ থামিলেন এবং অন্ধকারে কিয়ৎকাল হতভম্বের মতো দাঁড়াইয়া থাকিয়া ফিরিয়া আসিয়া সেই ঘরেই বসিলেন। মোটরের হর্ন বেলাও শুনিয়াছিল এবং বারান্দায় জুতার জোর শব্দ শুনিয়া শয়নকক্ষ হইতে অনিচ্ছা সত্ত্বেও উঁকি মারিয়াই অবাক হইয়া গেল। পরিতোষ বলিল, রেডি? বেলা হাঁ করিয়া চাহিয়া রহিল। পরিতোষ বলিল, দেরি আছে বুঝি? তাহলে আমি এখন যাই, ফিরে এসে খাবো, কেমন? 10টা সদশটা হবে, একটু দেরিও হতে পারে। কষ্ট হবে না? বেলা যেন আর সামলাইতে পারিতেছিল না, বলিল, তুমি কি এখানে? পরিতোষ বলিল, কেন, আমার চিঠি পাননি? চিঠি? কই না, কখন পাঠিয়েছ? জিজ্ঞাসা করুন কখন। বলিয়া সে ফিরিতে উদ্যত হইল। আবার হাসি মুখে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, মাস্টার মশাইয়ের কাণ্ড আমি জানি, তা আসবো না আসবো না? বেলা দাঁত দিয়া সজোরে অধর দংশন করিয়া দাঁড়াইয়াছিল। বলিল, যত রাত হোক এসে খাবে, আমি বসে থাকব। আচ্ছা, বলিয়া পরিতোষ তেমনই শব্দ করিয়া চলিয়া গেল। বেলা কয়েক মিনিট সেইখানেই দাঁড়াইয়া রহিল। আজ সমস্ত দিন তাহার চোখ দিয়া জল পড়িয়াছে, বুকের ভিতর কেবলই হু হু করিয়াছে। সেবাপরায়ণা নারী ও স্নেহাতুরা মাতা, রহস্যপরায়ণা সাথী, এই সকলের সংঘর্ষে আজ সারা দিন সে কি কষ্টই না পাইয়াছে। সকালে বাসার বামুন ঠাকুরকে দিয়া লিখিয়া পাঠায় যে আজ রাত্রে পরিতোষকে খাইতেই হইবে, কোনো ওজোর আপত্তি শুনিবার ইচ্ছা তাহার নাই। বামুন ঠাকুর এমনই বুদ্ধিমান যে সাহেব গোসলখানায় শুনিয়া চিঠি ফেলিয়া চলিয়া আসিয়াছে। একটু অপেক্ষা কর, জবাবটা নে, তা নয়। হিন্দুস্তানি খোট্টাগুলার যদি একটু বুদ্ধিশুদ্ধি থাকে। তারপর ভাবিল, পরিতোষের তো আরদালি দারোয়ানের অভাব নাই, নিশ্চয়ই খবর পাঠাইয়া দিবে। বিকাল পর্যন্ত কোনো খবরই যখন আসিল না, তখন বিশ্বের বিতৃষ্ণা লইয়া সে শয্যায় শুইয়া পড়িয়াছিল। এখন আর চোখের জল ছিল না।
তৎপরিবর্তে শুধু ওই বিতৃষ্ণাটাই বাড়িতে ছিল। বাহিরের ঘরে আসিয়া দেখিল একখানা খাম হাতে করিয়া হরিবল্লভ দাঁড়াইয়া আছেন। বোধ করি এই দিকেই আসিতেছিলেন। মাঝে মাঝে হরিবল্লভের মাথাটা বড়ই চুলকায়। কে জানে খুশকি অথবা মরা মাসে সেটা ভরিয়া উঠিয়াছে কিনা। বেলা ব্যাপারটা সবই বুঝিল, কিছু বলিল না। চিঠিখানা কাড়িয়া লইয়া পলাইয়া গেল। ভুল সংশোধনের কোনো চেষ্টা হরিবল্লভ করিলেন না। বোধ করি কি করিয়া কি করিতে হয় তাহাও জানা ছিল না। তাই সেই খাতাগুলায় চোখ ও মন গুজিয়া দিয়া সেইখানেই বসিয়া রহিলেন। হিসাবের ভুল বাহির করাই উদ্দেশ্য, কিন্তু দেখিতে লাগিলেন প্রত্যেক পাতায় গণ্ডায় গণ্ডায় ভুল। কাজেই কিছুক্ষণ পরেই ভিতরে যাইতে হইল। বেলা রান্নাঘরে, দুটো উনুন, দুটো স্টোভ, একটা ইলেকট্রিক হিটার জ্বালিয়া তাহাকেই দেখিবামাত্র বলিয়া উঠিল, তোমার খাবার সময় তো হয়েছে, ঠাকুর দিয়ে দিক, কি বলো? হরিবল্লভ মহা পরিত্রাণ পাইয়া বলিয়া ফেলিলেন, হ্যাঁ তা দিক, আমার আবার রাত হলে, হ্যাঁ জানো তো। খুব জানি, তুমি বসোগে, ঠাকুর যাচ্ছে। আমি কিন্তু যেতে পারবো না। মন দিয়ে চেয়ে টেয়ে নিয়ে খেও, বুঝলে? ভুল টুল করে বসো না যেন। বলিয়া বিলোল কটাক্ষে হরিবল্লভের খুশকি ভরা মাথাটাকে ঘুরাইয়া দিয়া ডেকচি প্যান ঘটাঘট করিতে লাগিল। লাট সাহেবের আসিবার কথা ছিল, হঠাৎ সংবাদ বাহির হইল ট্যুর ক্যান্সেলড। এই দিকটায় প্লেগ দেখা দিয়াছিল। প্লেগ আগে যমুনার ওপারে ছিল। যমুনায় জল কম, গরু ছাগলও হাঁটিয়া যায়। প্লেগও কখন টুক করিয়া নদী পার হইয়া এদিকে আসিয়া পড়িয়াছে। চারিদিক হইতেই খবর আসিতেছে টপাটপ ইঁদুর মরিতেছে, আর লোকও টুপটুপ করিয়া জ্বরে পড়িতেছে। গালগলা ফাঁপিয়া উঠিতেছে। ইঁদুরদের প্রদর্শিত পথে তাহারাও সরিয়া পড়িতেছে। এমন অবস্থায় লাট সাহেবকে আনা যায় না, তাহার জীবনের দাম অনেক বেশি। ৩-৪ কোটি লোকের জীবনের দাম এক করিলেও তাহার কাছেও পৌঁছয় না। শহরে অনেকগুলি তোরণ প্রস্তুত হইয়াছিল, সেগুলার লতা পাতাগুলা শুকাইতে লাগিল। সার্কিট হাউসের সম্মুখে যে প্যান্ডেল হইয়াছিল, তাহার বাঁশগুলা ডাক্তারখানার মরার হাড়ের মতো খাড়া রহিল। মধ্যস্থলে তক্তাপোষ জড়ো করিয়া যে উচ্চ মঞ্চ নির্মিত হইয়াছিল, ব্যর্থ প্রণয়িনীর শয্যার মতো সেইখানে পড়িয়া পড়িয়া যেন দীর্ঘশ্বাস ফেলিতে লাগিল। মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট বোর্ড, আঞ্জুমান ইত্যাদি এবং প্রভৃতিদের মানপত্র ছাপার বিলের টাকার জন্য ছাপাখানার মালিকরা দেহের মাংসে কামড় ধরাইবার উপক্রম করিল। তাহাদের বোধহয় এরূপ ধারণা হইয়াছিল যে লাট সাহেব যেমন উহাদিগকে হতাশ করিয়াছেন, উহারা তাহাদিগকে সেইরূপ নিরাশ করিবার চেষ্টায় আছে। তাই সকাল দুপুর বিকাল সন্ধ্যা তাগাদা পাঠাইতেছিল। বড় শহরে যদি সংবাদপত্র না থাকে, তবে সব খবর সবসময় যে পাওয়া যায় না, গেলেও সঠিক সংবাদ না হইয়া অতিরঞ্জিত সংবাদই পাওয়া যায়, তাহা সকলেই জানেন। নিত্য খবর পাওয়া যাইতেছে, অমুকগঞ্জে আজ ৩০টা, অমুক মহল্লায় আজ ২০টা মরিয়াছে, আরও শখানেক শুষিতেছে। সংবাদ সত্য বা মিথ্যা যাচাই করিয়া প্যানিক হয় না, বরং যাচাই করা হইলে প্যানিকই থাকে না। কিন্তু এরকম সময়ে যাচাই করার কথাটা কাহারও মনেই আসে না। শহর হইতে লোক যে দলে দলে পলায়ন করিতেছে, যে যে পথে পারে পলাইতেছে, তাহা সর্বদাই চোখে দেখা যাইতেছে। ট্রেনগুলা যেন আর সামাল দিয়া উঠিতে পারিতেছে না। বাসগুলোর তো মহোৎসব লাগিয়া গিয়াছে। জয়মাধব কিছুদিন আগে গিয়াছিলেন। হরিবল্লভদের আফিসের ডেসপ্যাচার কান্তিলাল শনিবার অফিস করিয়া গিয়া সোমবারে আর আসিলেন না। খবর পাওয়া গেল আর আসিবেন না, অন্য কোনো জগতের আফিসে চাকরি মিলিয়াছে। বুধবার হইতে হরিবল্লভ কামাই, অ্যাবসেন্ট উইদাউট নোটিশ। সরকারি আফিসে, অন্য আফিসেও বটে, ইহা গুরুতর অপরাধ।
মনোহরলাল হাজিরা বহিতে লাল কালিতে গুটি ৫-৬ মূল্যবান শব্দ লিখিয়া ছোট সাহেবের কামরায় পাঠাইয়া দিলেন। ভরসা ছিল সাহেব যথাকর্তব্য নির্দেশ করিবেন। ছোট সাহেবটা কিন্তু গাড়ল, লিখিয়াছে অসুস্থ নয় তো। বৃহস্পতিবারেও হরিবল্লভ অনুপস্থিত, শুক্রবারেও তাই। ছোট সাহেব মুসলমান ডেপুটিকে ডাকিয়া বলিলেন, তোমরা কেহ খবর নাও না কেন? শনিবারে চাপরাশি আসিয়া জানাইল, উনকে মেম সাহেবকে উহি হুয়া। এই উহিটা যে কি তাহা বুঝিতে কাহারও বিলম্ব হইল না। মনোহরলালের কথা জানি না, অন্য বাবুরা পরামর্শ করিয়া ঠিক করিলেন আফিসের পর তাহারা খবর লইতে যাইবেন। আর যাহাই হোক, হরিবল্লভ চমৎকার লোক। আর সেদিন তাহার স্ত্রী কত রকম রান্নাই না রাঁধিয়াছিলেন, সমস্ত পরিবেশন নিজে করিয়াছিলেন। শুধু কি তাই, প্রত্যেককে বারবার জিজ্ঞাসা করিয়া পীড়াপিড়ি চাপাচাপি করিয়া কি খাওয়ানোটাই খাওয়াইয়াছিলেন। অনেকেরই পরদিন অনাহার বা অর্থাহার হইয়াছিল। বাঙালির মেয়েদের ওই একটা মস্ত দোষ, খাওয়াতে বড্ড জেদাজেদি করে। অফিসের ছুটির সময় দেখা গেল মনোহরলালও তাহাদের সঙ্গী হইয়াছেন। মনোহরলালের একজন রাজনৈতিক চেলা তাহাকে বুঝাইয়া দিয়াছিল, সবাই যাইতেছে, আপনি না গেলে মানে দাঁড়াইবে যে আপনি হরিবল্লভের হিংসা করেন। আফিসের লোকে এই মন্ত্রটিকে শকুনি আখ্যা দিয়াছিল। মনোহরলাল তাহার বড় বাধ্য। হরিবল্লভ চোখের জল মুছিতে মুছিতে বাহিরে আসিয়া বলিলেন, ভাই, তোমরা কেউ জানো কি বড় সাহেব ট্যুর থেকে ফিরেছেন কি না? ও এর মুখের দিকে চাহিতে লাগিল। আদার ব্যাপারই জাহাজের খবর রাখে না। হরিবল্লভ আকুল কণ্ঠে বলিলেন, ভাই, একজন যদি একটিবার যাও, উনি একবার দেখতে চাইছেন, কিছু বলবেন বোধহয়, সময়ও হয়ে এসেছে। বলিতে বলিতে তাহার গলা ভাঙিয়া গেল। মুসলমান ভদ্রলোকটি বলিলেন, আমি যাচ্ছি, তোমরা বসো ভাই। বলিয়া হরিবল্লভ ভিতরে চলিয়া গেলেন। বাস্তবিক সময় হইয়া আসিয়াছিল। সে সময়কার সে ঘরের দৃশ্য বর্ণনা করিবার বাসনা আমার নাই, থাকিলেও চিত্রিত করিতে পারিতাম না। দুইটি বিদেশি নার্স দুই দিক হইতে দুইটা অক্সিজেনের চোঙা রোগীর দুই পাশ হইতে ধরিয়া আছে। রোগীর পক্ষে তাহাও অসহ্য। হাত দুটি আস্তে আস্তে নাড়িয়া সেগুলা সরাইতে নির্দেশ দিতেছে। ডাক্তার গম্ভীর মুখে ওদিকে চেয়ারে বসিয়া ঘাড় নাড়িতেছেন। হরিবল্লভ বেলার একখানা হাত ধরিয়া নীরবে অশ্রু বর্ষণ করিতেছে। বাহিরের ঘরে আফিসের বন্ধুরা বসিয়া আছেন। মনোহরলাল কি একটা কথা বলিয়া প্রাণহীন শব্দহীন স্তব্ধ সভায় প্রাণ প্রতিষ্ঠা করিতে গিয়াছিলেন। অত্যন্ত ঘৃণায় প্রায় সকলেই তাহার সান্নিধ্য হইতে সরিয়া বসিয়াছেন। হরিবল্লভ আর একবার বাহিরে আসিয়া বলিলেন, কেউ গেছে? আলম সাহেব তখনই গেছেন শুনিয়া হরিবল্লভ আবার ভিতরে প্রবেশ করিলেন। বেলা ঘরটা ভালো করিয়া দেখিয়া লইয়া বলিল, পরিতোষ আসেনি? তাহার দুটি চোখ দিয়া দুইটি ধারা নামিয়া আসিল। হরিবল্লভ কোঁচার খুঁট দিয়া ধারা মুছাইয়া দিতে দিতে বলিলেন, খবর পাঠিয়েছি বেলা। পাঠিয়েছ? বলিয়া বেলা চক্ষু মুদিল, কিন্তু অশ্রুর ধারা শেষ হয় না। হরিবল্লভ যতই মুছিয়া দেন আবার গড়ায়। ডাক্তার বাক্স খুলিয়া ইঞ্জেকশনের ব্যবস্থা করিবার উদ্যোগ করিতেছিলেন। বেলা চক্ষু চাহিয়া হরিবল্লভকে কহিল, লক্ষ্মীটি, বারণ করো, আর ওসব না। হরিবল্লভ কি যেন বলিতে গেলেন। বেলা দুটি হাত তুলিয়া বলিল, ওসব আর না, শুধু তোমার পায়ের ধুলো আমার মাথায় একটু দাও। হরিবল্লভ শিশুর মতো কাঁদিয়া উঠিলেন। ডাক্তারদের শাস্ত্রে বোধ করি এই কথা লেখা আছে যে যতক্ষণ শ্বাস থাকিবে
ততক্ষণ আশা ছাড়িবে না, আর ফুঁড়িতেও কসুর করিবে না। তিনি অগ্রসর হইয়া আসিতেই বেলা স্বামীর হাতটা টানিয়া লইয়া আকুল কণ্ঠে বলিল, তোমার পায়ে পড়ি, আর ফুঁড়তে দিও না। হরিবল্লভ ডাক্তারকে নিষেধ করিলেন। বেলা তাহার হাতখানা বুকের উপর চাপিয়া ধরিয়া বলিল, পা দুটি একবার তোলো না গো। হরিবল্লভ কাঁদিতে কাঁদিতে পা তুলিলেন, যাহা সকল বাঙালি মেয়ে করে, করিবার প্রবল বাসনা আমরণ পোষণ করে। বেলা তাহাই করিল। তারপর দোরের পানে চাহিয়া বলিল, সে বুঝি আর এলো না। বাহিরে একসঙ্গে অনেকগুলা জুতার শব্দ শোনা গেল, এবং একটা শব্দ এই ঘরের কাছে আসিয়াই বাহিরেই থামিয়া গেল। পরিতোষ জুতাটা বাহিরে খুলিয়া রাখিয়া ঘরে ঢুকিল। হরিবল্লভ বেলার মুখের কাছে উপুর হইয়া পড়িয়া বলিলেন, বেলা, বেলা, দেখো দেখো, একবারটি চাও, পরিতোষ এসেছে। বেলা চাহিল। চক্ষু মেলিতে বড় কষ্ট, তবু মেলিল। মুখখানি প্রসন্ন হইল। ডান হাতটি অধরষ্টের ওপর রাখিয়া অতি কষ্টে বলিল, তুমি দিও। পরিতোষ আসিয়াই বেলার পায়ের কাছে বসিয়া পড়িয়াছিল, নিঃশব্দে চাহিয়া রহিল। বেলার মুখে হাসির মৃদু একটি রেখা ফুটিয়া উঠিল। বলিল, বুঝতে পারলে না? নিঃসন্তান মরার বড় দুঃখ। ছেলের যেটা বড় কাজ তুমি করো, মুখে আমার। কথাটা শেষ হইল না। পরিতোষ তাহার পায়ের উপর মাথাটা ঠেকাইয়া চোখ মুছিতে লাগিল। আর 3 ঘণ্টা পরে বেলার জীবনাবসান হইল। পরদিন আফিসের লোক সবিস্ময়ে দেখিল, হরিবল্লভের পায়ে জুতা আছে, কিন্তু বড় সাহেবের পা খালি। হরিবল্লভ শান্তভাবে কাজ করিতে লাগিলেন। বড় সাহেব 8 ঘণ্টা পরেই চলিয়া গেলেন। মনোহরলাল ইহার টীকাভাষ্য করিতে উদ্যত হইয়াছিলেন। তাহার সেই পরম অনুগত বাধ্য শকুনি ঝঙ্কার দিয়া বলিল, এখন থামুন মশাই, ইদ্রমির অনেক সময় পাবেন। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।